সরকার যদি সত্যি সত্যি চায় শেখ হাসিনাকে দেবে এবং এই দেওয়ার মধ্য দিয়ে যাতে ভারতের সাথে যেই কূটনৈতিক সম্পর্ক যেটা ছিল গভীর, সেই গভীর সম্পর্কটা যাতে অব্যাহত থাকে। ভারত তো স্বার্থপর একটা দেশ, সে তার নিজের স্বার্থে শেখ হাসিনাকে বলি দিতে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, রাইট? কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে বিএনপির বিরুদ্ধে। দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্মানীয় দর্শক, ইতিমধ্যে কিন্তু ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কি ভিডিওর শুরুতে আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ দেখতে পেরেছেন, যা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। সম্মানীয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন, তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, রাইট? কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি করতেছে। আমি এই জন্যই তাদেরকে সন্দেহ করি। অবশ্যই এই সরকারকে চাপের মধ্যে রাখতে হবে। আন্দোলন ভাই, ওই যে একটু আগে রাকিব যে কথাটা বললো যে এই সরকারকে আমাদের সময় দিতে হবে, এই সরকারে কোনো সমস্যা, ভাই তোমাদের কাজ নাই এগুলা। ছাত্র বৈষম্য আন্দোলনের ছেলেদেরকে থানায় গিয়া পাবলিকের ওই যে কে টেন্ডারের ড্রপ করলো, কে টেন্ডার উঠাইলো, দিস ইজ নট ইউর বিজনেস। ইউ গাইজ হ্যাভ টু গো ফর ইউনিভার্সিটি ফর স্টাডি। দ্যাটস ভিভিআইপি রিকোয়েজিশন লেটার যেটাকে বলে। কোন ক্রাইটেরিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের বিভাগীয় সভা সমাবেশের জন্য আপনার এই রিকোয়েজিশন লেটার দেওয়া হয়েছে? এই রিকোয়েজিশন লেটারটা দেওয়া হয় বাংলাদেশের আইন অনুসারে আপনার যারা এমপি, ভিভিআইপি, আর্মির জেনারেল এবং মন্ত্রীরা। তাহলে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বিভাগীয় সফরের জন্য এই চিঠি ইস্যু করেই তো বৈষম্য তৈরি করা হয়েছে। কারা ইস্যু করেছে এটা? ভাই, এইটা বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক সরকার, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার। এই চিঠিটা ৮ তারিখে দেওয়া হয়েছে বৈষম্য আন্দোলনের সমন্বয়কদের বিভাগীয় এবং জেলা পর্যায়ে সফরে নিরাপত্তা নিশ্চিত করা প্রসঙ্গে। এখন আমার কথা হচ্ছে 18 কোটি মানুষের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈষম্য তৈরি করার অধিকার কে দিয়েছে? এই অন্তর্বর্তীকালীন সরকারের। এবং আমার নিরাপত্তাহীনতায় ভোগে যে কেউ তো আসলে সাহায্য চাইতে পারে। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশ দিবে। এক্সাক্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু 18 তারিখে শেষ হয়ে গেছে। তারেক ভাইও বলছে, ইসমাইলও বলছে এবং রাকিবও বলছে। শেষ পর্যন্ত সেটা গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে বাংলাদেশের সাধারণ জনগণ, সিপাহী ছিল, সেনাবাহিনীর সদস্যরা ছিল, বাংলাদেশের আমজনতা ছিল, প্রত্যেকটা রাজনৈতিক স্টেক হোল্ডার ছিল। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আপনার ফেস দ্য পিপলও ছিল। আমি আপনাকে বলি ভাই, বাংলাদেশের এই আন্দোলন, ভাই তো বললো 13টা সেক্টরে বিভক্ত করা হয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল যে স্টেশন গুলা ছিল, ফ্রান্সে ছিল, কানাডাতে ছিল, আমেরিকাতে ছিল, অস্ট্রেলিয়াতে ছিল, ইউকেতে ছিল, এই স্টেশনে যারা দায়িত্ব ছিল তারা কি সমন্বয়ক না? তাহলে সেই সমন্বয়কদেরকে আপনারা টোটালি নেগলেন্সি করে কিছু মাত্র ছেলেদেরকে দিয়ে রাজনৈতিক এজেন্ডা। প্রবাসীদের প্রতিনিধি থাকা উচিত ছিল এই গভর্নমেন্ট, এই সরকারের। কারণ প্রবাসীদের ব্যাপারটা একটু চমৎকার কথা বলেছেন মনি চৌধুরী। সরি, আমি কারণ প্রবাসীদের কথা বললে আমি একটু আবেগ আপ্লুত হই। এই কারণে, কারণ প্রবাসীরা সবসময় বঞ্চিত ছিল এই আন্দোলনে। প্রবাসীদের যে ভূমিকা ছিল বাংলাদেশে যারা আন্দোলনকারীরা আছে তারা দেখতে পারেনি, কারণ হলো ওইসব ব্ল্যাক আউট ছিল, বাংলাদেশ সম্পূর্ণ বন্ধ ছিল। এই ডক্টর মোস্তফা সরোয়ার বাদল থেকে শুরু করে বিদেশে যারা আছে, আর বিশেষ করে প্রবাসীরা যে ভূমিকা রেখেছে, আমি বারবার বলার চেষ্টা করেও কিন্তু অনেক সময় পারিনি বোঝাতে যে তাদের ভূমিকাকে কোনোভাবেই ছোট করে দেখবার সুযোগ নেই। অবশ্যই এটাকে মূল্যায়ন করতে হবে। যখন হয় তখন বিদেশিরা আপনার মানে টাকা পাঠানো, যেটা রেমিটেন্স, ব্ল্যাক আউট করেছিল। একই সাথে প্রবাসে আমরা যারা চাকরি করি, আমার পার ডেতে ইনকাম হচ্ছে $400 বাংলা, মানে অস্ট্রেলিয়ান ডলার। তো আমার মতো হাজার হাজার বিদেশিরা আপনার চাকরিতে না যেয়ে যে বিক্ষোভ করেছিল বিভিন্ন দেশে। ওইটা কেন করেছিল? আপনার কি কোটা আন্দোলনের জন্য করেছিল, নাকি আপনার চাকরির এই মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের জন্য করেছিল, শেখ হাসিনা পতনের জন্য করেছিল? তাহলে আপনি এই সমস্ত স্টেক হোল্ডারদেরকে তো নেগলেন্সি করতে পারেন না। গত 17 বছর আগে, 17 বছর ধরে দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিল দেশ বাঁচাও, মানুষ বাঁচাও।
ঠিক আছে? একই সাথে আমাদের নেতা টেক ব্যাক বাংলাদেশ বলেছিল, আমরাই আপনার 23 দফা দাবি নিয়ে আসছিলাম। তাহলে সেই 14 বছর আর 17 বছরের রাজনীতির যে নেতা কর্মীদেরকে আপনার হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বিক্ষোভ মানে আয়নাঘর তৈরি করা হয়েছে, সেই স্টেক হোল্ডারদেরকে আপনি কিভাবে বাদ দিবেন? আজকে আমি শুধু একটা জিনিস ভাই আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে একটা কথা আছে না যে আমরা সবাই রাজা, রাজার রাজত্বে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন মানুষকে দিয়ে ব্যাকগ্রাউন্ডে যদি সরকারের উপদেষ্টারা রাজনৈতিক দল পুনর্গঠনের কাজ করে, তাহলে আমরা মনে করি আমরা রাজার দেশে রাজা না, আমরা প্রজারা এখন পর্যন্ত নির্যাতিত, নিপীড়িত এবং এই বৈষম্যের শিকারী হচ্ছি। এটাই বাস্তবতা। আরেকটা জিনিস আপনাকে বলি, জনাব তারেক রহমান আমাদের হাজার হাজার ছেলে মেয়েদেরকে আন্দোলনের জন্য নির্দেশ দিয়েছিল। যুগপৎ আন্দোলনের ঘোষণা কে দিয়েছিল? তারেক রহমান দিয়েছিল ইউকে থেকে। তারপরে আপনার সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে প্রেসে চিঠি কে দিয়েছিল? তারেক রহমান দিয়েছিল। এখন হাসনাত আব্দুল্লাহ যে এই ধরনের কথা বলবে, ইসমাইল সম্রাট, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি তাকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসবে না? এটাই তো হওয়া উচিত। একজন নেতা ব্যক্তিগত মতামত দিতে পারে না, যখন সে রাজনৈতিক মঞ্চে কথা বলে তখন সে আর সমন্বয়ক থাকে না। রাজনৈতিক খাতায় আপনারা যখন নাম লিখিয়ে ফেলছেন তখন আপনারা রাজনীতিবিদদের মতো কথা বলতে হবে। শুধুমাত্র বিএনপি নেতা দিয়েছে, ওরা তো এখনো পর্যন্ত যেহেতু রাজনৈতিক সরকার আসেনি, ওরা তো দেখভাল করার জন্য তারা যাচ্ছে। অন্য কোনো উদ্দেশ্য মনে হয় তাদের মধ্যে তো নাই এখন পর্যন্ত। আগর ভাই আসছি, ইসমাইল আসছি, সম্রাট আসছি। বলি আপনাকে, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, রাইট? কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগন্ডা তৈরি করতেছে। আমি এই জন্যই তাদেরকে সন্দেহ করি। আমি আপনাকে বলি, মইনুল আহমেদের প্রেতাত্মারাই কিন্তু এখন আপনার এই সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে। আমি নাম মেনশন করে কাউকে ছোট করতে চাই না। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের আইন উপদেষ্টা কেন এখন পর্যন্ত আইন পরিবর্তন করতেছে না? এখন পর্যন্ত কেন বিশেষ আইন বাতিল করছে না? ডিজিটাল আইনগুলো এখন পর্যন্ত বাতিল করছে না কেন? এবং বিচারকরা এখন পর্যন্ত, আওয়ামী সময়ে যে সমস্ত বিচারকরা ছিল তারা এখনো আপনার আদালতে কাজ করতে পারতেছে। তাহলে এই সমস্ত ঘটনাগুলো আপনারা শেষ না করে রাষ্ট্র সংস্কারের কাজ করতে, রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে আপনারা রাজনৈতিক দল পুনর্বাসনের চেষ্টা করবেন, এটা তো বাংলাদেশের মানুষ মেনে নিবে না। রাজনৈতিক দল এটাও আপনি কিভাবে দেখবেন? তারা তো এরকম কোনো কিছু বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2-3টা ছেলেকে বিভাগীয় সফর, ওদের এত টাকা কোথেকে আসে? গত পরশুদিন রাজনৈতিক দল গঠনের জন্য রাজনৈতিক দল ঘোষণা দেওয়ার পর বিভাগীয় যে সমাবেশগুলো হয়, এগুলোর টাকা কোথেকে আসে? আমার কোশ্চেন আপনার কাছে, এই সমস্ত অডিট করতে হবে। এই ছাত্ররা 15 দিন আগে রাজনীতি করতে নেমে এখন আপনার ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে বিভাগীয় সমাবেশ করতেছে এবং আসিফ আজকে কুমিল্লাতে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে বক্তৃতা দিতে গেছে। তাহলে আমার কথা হচ্ছে যে উপদেষ্টা পদটা ভাই বাতিল করে দেন, ওই যে ফ্ল্যাগ নিয়ে যে গাড়িতে ঘুরতেছেন ওই ফ্ল্যাগটা নামান, তারপরে আপনি রাজনৈতিক মঞ্চে উঠে বক্তৃতা দেন। এটাই হওয়া উচিত। যদি এটা না হয়, আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে অধিকার আছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকাররা যে এজেন্ডা নিয়ে আমরা তাদেরকে চেয়ার দিয়েছি, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার নির্বাচন করা, রাষ্ট্র সংস্কার করা। দ্যাটস ইট। দে ডু নট ডু এনিথিং এগেইনস্ট পলিটিক্যাল পার্টিস। আজকে আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে বলি, জামাতের যে কথাটা বললেন ভাই, একটু আগে তারেক ভাই বললো যে আমির সাহেব বলেছে এক জালিমের হাত থেকে আরেক জালিমকে দিব নাকি। শুনেন, যখন জামাতের নিবন্ধন বাতিল করা হয়, বেগম খালেদা জিয়া স্টেটমেন্ট দিয়েছিল তাদের জন্য, তারেক রহমান স্টেটমেন্ট দিয়েছিল তাদের জন্য। আমাদের আন্দোলনের সঙ্গী তারা। আজকে তারা যদি আমাদের সাথে এ ধরনের আচরণ করবে, আমরা এটা কখনোই মানি না। আমি বিশ্বাস করি জামাত তাদের উপর যে নির্যাতন হয়েছিল, একই সাথে বিএনপির সাথে তারা যে যুগপৎ আন্দোলনের অংশ ছিল গত 17 বছর, এটা বহমান রাখবে, কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না। এবং তারা যদি, প্রত্যেকটা রাজনৈতিক দল যদি আপনার ঐক্যবদ্ধ থাকে, অবশ্যই এই সরকারকে চাপের মধ্যে রাখতে হবে। আন্দোলন ভাই, ওই যে একটু আগে রাকিব যে কথাটা বললো যে এই সরকারকে আমাদের সময় দিতে হবে, এই সরকারে কোনো সমস্যা, ভাই তোমাদের কাজ নাই গোলা। ছাত্র বৈষম্য আন্দোলনের ছেলেদেরকে থানায় গিয়া পাবলিকের ওই যে কে টেন্ডার ড্রপ করলো, কে টেন্ডার উঠাইলো, দিস ইজ নট ইউর বিজনেস। ইউ গাইজ হ্যাভ টু গো ফর ইউনিভার্সিটি ফর স্টাডি, দ্যাটস ইট। তোমাদের এখানে সরকারকে সহযোগিতা করার জন্য তারা তো নেতৃত্ব দিয়েছে, যে দেশটাকে বৈষম্য বিরোধের জন্য যে নেতৃত্ব, যে আন্দোলন করেছে, সেই বৈষম্য
না শেষ হলে তো তাদের দায়িত্ব যাচ্ছে না, তাদেরই তো দায়িত্ব, যেহেতু তারা নেতৃত্ব দিয়েছে। ছাত্র আন্দোলনের এই যে হাসনাতের আজকে বক্তব্য, যে ছেলেটা আপনার চ্যানেলে এসে, আপনি ভুলে যান কেন? এই ছেলেটা ছাত্রলীগের ছোট কথা বলতে চাই, আপনি বললেন যে আপনাদের দায়িত্ব না, ছাত্রলীগের পাশে তার ছবি ছিল, ছাত্রলীগের শেখ মুজিব নিয়ে সে বক্তৃতা দিতে, ছাত্রলীগ না করলে ছাত্র রাজনীতি সফল হবে না। এই ছেলে কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে দেখে ছাত্র আন্দোলনের সময় সে সম্পূর্ণভাবে প্রমাণ করেছে, সে আমাদের চ্যানেলে এসেও এই ধরনের, তখনও তার বিরুদ্ধে এই ধরনের কথা বলেছে, তো এসে চ্যালেঞ্জও করেছিল যে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এসছে সেগুলো প্রমাণ করুক। সে আসুক আপনার চ্যানেলে, এখন হাসনাতকে আপনি ফোন দেন তো পান কিনা? তখন আসছিল কায়দা তো একদম ভাষায় ফেলছে, ফেস দাপিয়ে বলে, এবং এই সমস্ত ছেলেদেরকে আপনার চ্যানেলে আপনি এনে পুরা বাংলাদেশের 3 লক্ষ 4 লক্ষ মানুষকে দেখাইছেন, তাদেরকে আপনি প্রমোট করছেন। এখন আপনি ডাকেন তাকে, প্রমোট না, ডেফিনেটলি যে কোনো প্রয়োজনে আমি তো তাদেরকে আনবো, সামনেও আনবো, ডেফিনেটলি প্রয়োজন হলে সবাইকে আনবো। আমাদের এখানে তো কোনো কাউকে আনবো কাউকে আনবো না এই ধরনের বৈষম্য আমাদের অন্তত পক্ষে ফেস দাপি করে নাই। আপনার ভাই এখন তো আপনার ফোন ধরে কিনা আমার এটাই সন্দেহ। হাসনাত আব্দুল্লাহ ঘটনা ঘটাইছে। আমি আজকে চেষ্টা করেছি তাদের, আমি বলেছিলাম আপনাকে, তারা আই মিন তো এসছে, রাকিব তো এসছে, তারা হয়তো কারণ তারা এখন ভ্রমণে আছে বা ক্যাম্পেইনে আছে, তারা এই কারণে হয়তো যুক্ত হতে পারেনি। যাইতে হবে তারেক রহমান যে ধরনের প্রোপাগান্ডা মিথ্যাচার করলো, কটাক্ষ করলো, তাহলে রাকিব আর সম্রাট দায়িত্ব নিয়ে বলুক যে আমরা তাদের পক্ষ হতে ক্ষমা চাচ্ছি। কোন রাজনৈতিক নেতাকে অসম্মান করা যাবে না, আমরা তো কাউকে অসম্মান করি নাই। এখানে বিষয় তো এরকম কিছু না, ক্ষমা চাওয়ার মতো বিষয় কি ঘটছে। আমি আসলে ওনার হাসনাত আব্দুল্লাহর বক্তব্য যেটা শুনেছি সেটা হচ্ছে যে জনাব তারেক রহমান ছাত্রদের শুরু। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানীয় দর্শক, এই ধরনের লাইভ নিউজ ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।